গত 15 বছরে অর্থনীতিতে ভয়াবহ যে অনাচার হয়েছে তার চিত্র আমরা আজকাল প্রত্যেক দিন জানছি। এই মুহূর্তে সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনের বাস্তবতা কেমন? অর্থনীতির চাকা যারা ঘোরান সেই ব্যবসায়ীরা তারা কিভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টাকে কেমন করে দেখছেন? তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যাদের কণ্ঠস্বর সাধারণত শোনা যায় না, তারা কিভাবে দেখছেন এই পরিবর্তন উন্মুখ বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা? আমরা এই পর্বে ব্যবসার পরিবেশ নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। প্রথমে আমরা শুনে আসি তরুণ ও ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কণ্ঠস্বর, তাদের বাস্তব অভিজ্ঞতার কিছু কথা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের জন্য একটু খারাপ সময় যাচ্ছে, বাট তবে বাংলাদেশ আসলে বিনিয়োগের জন্য খুব একটা ভালো জায়গা। এখন যে অবস্থায় আছে হয়তো বা এটা খুব একটা সাময়িক বিষয়, বাট বাংলাদেশ বিনিয়োগের জন্য অলওয়েজ একটা বড় একটা অপরচুনিটি, বড় একটা জায়গা। এবং এটার কারণ যদি আমরা বলি যে যেহেতু আমাদের একটা ছোট দেশ, প্রায় 20 কোটির কাছাকাছি মানুষের বাস, সো এমনিতেই এটা একটা ব্যবসায়ের একটা খুব ভালো জায়গা। ব্যবসায়িক বিনিয়োগের প্রধান প্রতিবন্ধক হচ্ছে আসলে আমাদের যেই আইটেমগুলো আছে, ফার্নিচার আইটেম, এগুলোতে আমাদের ভ্যাট অতিরিক্ত 15% নেয় কারখানা সহ। আর সেটা যদি 10% হতো বা 8% হতো তাহলে সবাই সঠিকটাই দিত। বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলতে আমি এইটুকু বলবো আর কি, যে অন্তত পক্ষে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ যদি দেয় তাহলে আমার মনে হয় আর কি ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে আর কি। এলাকা অনুযায়ী মার্কেটের যে দোকানগুলোর ভাড়াটার দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত। মেইন সমস্যা হচ্ছে এটা। দেখা গেছে তারা নিজেদের মতো করে, মালিকরা নিজেদের মতো করে ভাড়ায় বলে বসে থাকে, তখন আর কিছু করার থাকে না এই যে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের। বাংলাদেশের ক্ষুদ্র বা মাঝারি বিনিয়োগকারীদের জন্য যেটা আমি মনে করি যেটা খুবই দরকার, সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন। আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে একটা সঠিক একটা গাইডলাইন দরকার। যেমন আমরা যদিও জানি গভর্নমেন্ট এসএমই লোন থেকে শুরু করে অনেক ধরনের লোন ফ্যাসিলিটি করেছেন, বাট ওইটা আসলে প্রপারলি সবাই সবভাবে অ্যাভেল করতে পারে না। সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারিভাবেও আমাদের অনেকগুলো উদ্যোগ আমরা নিতে পারি, যে কারণে ওই গাইডলাইনগুলো আসলে যারা এক্সপিরিয়েন্স ব্যবসায়ী তারা যদি এসে এদেরকে গাইডলাইন দেয়, সুযোগ করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে ওরা ভালো করতে পারবে। অনেকেই যেটা করে কিছুদিন বিজনেস করার পরে যখন ওইভাবে গাইডলাইন পায় না বা ব্যবসাটাকে সুন্দর করে গোছাইতে পারে না, অনেক ভালো আইডিয়া নিয়েও করতে পারে না, তখন একটা সে ফার্স্ট্রেটেড হয়ে এই বিজনেস বন্ধ করে আরেকটার জন্য ট্রাই করে। আমাদের দেশের এন্টারপ্রেনাররা, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রেনাররা বা সবাই, এরা কিন্তু সেলফ মেড। এরা কোনো জায়গা থেকে কোনো প্রকার হেল্প না পেয়ে নিজেরাই গ্রো করে, এবং সব জায়গাতে এটা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রেও যেমন সত্য, আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোগের জন্যও কিন্তু সত্য। ট্যাক্সেশন পলিসিটা ইজি না, এবং এটা অ্যাভিল করা ইজি না। হয়তো পলিসির জায়গা থেকে ইয়ে আছে, কিন্তু এটাকে যে আমি অ্যাভিল করবো সার্ভিসটা, তারপরে এই যে মাসে মাসে ভ্যাট ট্যাক্স যে ব্যাপারগুলো, এগুলো যে সাবমিট করতে হয়, এই জিনিসগুলো দিতে হয়। সো যদি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কোনো কিছু করতে হয়, তাদের জন্য তাদের একটা ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে এনে তাদের ভ্যাট ট্যাক্স পলিসিগত তাদের যত প্রকার সুবিধা আছে, কোন কোন জায়গাতে তারা ওয়েভার পাবে, কিসের ব্যবসা করলে তারা ইয়ে করতে পারবে, এই ব্যাপারে প্রপার গভর্নমেন্ট লেভেল থেকে মেন্টরিং এটা করা উচিত। নতুন প্রবলেমের সাথে নতুন সলিউশন অ্যাড করতে হবে, এবং এই জিনিসটাকে এইভাবে স্কেল আপ করে যাইতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইজিলি অ্যাভিল করবে, এবং এটা মিন করে, এবং এটা ডিজিটালি পারবে। এটার জন্য হাফ ডিজিটাল হাফ অ্যানালগ করা যাবে না আর কি। বিনিয়োগের বৃদ্ধির ধারা স্থায়ী হবে তখনই যখন একটা দেশ স্থিতিশীল অবস্থায় চলবে। নির্বাচিত সরকার আসবে, তার কাছে একটা 5 বছর একটা ম্যান্ডেট থাকে। ওই ম্যান্ডেটটা যদি আপনি পুরোপুরি 5 বছর যায়, তাহলে আপনি একটা বিনিয়োগ করতে একটা পাবেন, সাহস পাবেন। বাইরের যদি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কোনো, ওরা কিন্তু সবাই মোটামুটি বাংলাদেশে আসতে অলরেডি ব্যবসা করতেছে, এবং এটা আরও সামনের দিকে আমরা আশা করি যে 2030-এ এটাকে আরও অনেক উপরে আরও অনেক বাড়বে, যেহেতু ইন্ডাস্ট্রিগুলো গ্রো করতেছে, নতুন ইন্ডাস্ট্রি আসতেছে। তো বাংলাদেশে এটা একটা অপরচুনিটি, এবং আমাদের পোর্ট এরিয়া যদি শুরু করি, আমাদের পোর্টও বাড়তেছে এখন। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিনিয়োগের জায়গাটা আরও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এখন বর্তমানে 168তম দেশ হিসাবে আছে, বাট
প্রিভিয়াসলি এটা আমরা যে জেনেছিলাম 176 ছিল মেবি। আমি এবার আশাবাদী, যেহেতু হচ্ছে যে এই জায়গাটা আসছে সংস্কারের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটা স্টেবিলিটির দিকে গেলে আমি মনে করি বাংলাদেশ লং টার্ম বিনিয়োগের দিকে, খুব ভালো বিনিয়োগের দিকে, সাস্টেনেবল বিনিয়োগের দিকে যাবে, যেটাকে আমরা স্কেল আপ করতে পারবো। 2 নম্বর হচ্ছে যে এটার যে প্রধান উপদেষ্টা, তো ওনার প্রতি আমার একটা আস্থা আছে যে উনি বিনিয়োগকারী বা ওনার ইমেজটাকে আমরা পজিটিভলি কাজে লাগিয়ে বাংলাদেশকে বুস্ট করতে পারবো আর কি। আমরা কিছু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের কথা শুনলাম, তারা কিভাবে সাজাচ্ছে তাদের কৌশল, কিভাবে তারা বাস্তবতাটা দেখছে, ভবিষ্যৎ সম্ভাবনা তাদের এবং দেশেরটা দেখছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমরা 3 জন অতিথিকে ডেকেছি। আমার ডান পাশে আছেন আব্দুল হক সাহেব, উনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বহু ক্ষেত্রে উনি ভূমিকা রেখেছেন। বাঁ পাশে আছেন মামুন রশিদ, ব্যাংকার এবং অর্থনৈতিক বিশ্লেষক, এবং আছেন তসলিমা মিজি, উনি ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, কিন্তু ওনার কথা অনেকে জানেন, ওনার প্রোডাক্ট নিয়ে অনেক উৎসাহ আছে অনেকে। আপনাদেরকে দিয়ে শুরু করি অ্যাকচুয়ালি, যে একজন উদ্যোক্তা হিসাবে আমরা এই আলোচনাটা করছি এই কারণে যে আসলে এই মুহূর্তে বাংলাদেশ তো একটা পরিবর্তনের পথে আছে। অর্থনীতির চাকা এখন কি অবস্থায় আছে? আপনাদের মতো উদ্যোক্তারা এই মুহূর্তে বাস্তবতা কেমন দেখছেন? প্রাতিষ্ঠানিক যে বাধাগুলো থাকে সচরাচর, সেগুলো নড়াচড়া করেছে কিনা ইত্যাদি নিয়ে প্রাথমিক একটু আপনার থেকে শুনে আপনার অভিজ্ঞতা। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ইনক্লুড করার জন্য এবং কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আমরা আসলে একটা পরিবর্তিত একটা পরিস্থিতিতে আমরা আছি, সকল সেক্টরেই কিন্তু এই পরিবর্তনের হাওয়াটা আছে। আমি একজন উদ্যোক্তা হিসাবে, আমি ব্যবসার পরিমণ্ডলে আমি সেই হাওয়াটা আমিও অনুভব করি। আমার কাছে যে সবচেয়ে যেটা বেশি পজিটিভ যেটা মনে হয় সেটা হচ্ছে যে একসময় আমরা আসলে কোনো পলিসি নিয়ে বা আমাদের যে দৈনন্দিন যেই বাস্তবতাগুলো আমরা ফেস করতাম সেগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে পারতাম না। তো আমার কাছে এইটা একটা অসাধারণ জিনিস মনে হয়। সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তাদের বক্তব্যটা, তাদের মনের ভাব প্রকাশ করছে, তাদের দাবি দেওয়ার কথা বলছে, অনেক সময় অনেক বেশি দাবি দেওয়া প্লেস করে ফেলছে। এখান থেকে আসলে একটা পরিবর্তনের সূচনা হতে পারে। কিন্তু আপনি একজন ব্যবসায়ী হিসাবে, আমি একটু সুনির্দিষ্ট জায়গায় আছি, আপনার যে ব্যবসা আছে সেই ব্যবসায় যেমন আপনি বলছেন আপনার যে প্রয়োজনগুলো সেগুলো বলার সুযোগটা এখন বেড়েছে, কাকে বলতে পারছেন? কে শুনছে আপনার কথা? প্রথমত তো আমরা আসলে মিডিয়াতেই বলছি, মিডিয়াতে বলছি। আর এমনিতে অথরিটির ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যেই এসএমই ফাউন্ডেশন বা বিসিক বা অন্যান্য যেই সরকারি যে অথরিটিগুলো আছে যারা আমাদেরকে রেগুলেট করে কাজের জন্য, তারা আমাদের কাজটাকে ফ্যাসিলিটেট করে, আমার মনে হয় যে সেই জায়গাতে আমরা এখন চাইলে রিচ করতে পারি। যে ডেডলক যে ব্যাপারটা ছিল আমার কাছে, আমি সেই জিনিসটা এখন আর ফিল করছি না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে অ্যাটলিস্ট আপনি ফিল করছেন, একটু মুক্ত ফিল করছেন, কথা বলতে পারছেন। আবারও আসছি তো মামুন রশিদ, আপনি তো সার্বিক বিষয়গুলো একেবারে নীতি জগৎটাকেও দেখছেন, আবার মাঠ বাস্তবতাও দেখছেন ব্যবসার। এই ব্যবসার পরিবেশ এই মুহূর্তে কেমন দেখছেন, এবং এই যে নীতিবান্ধব ব্যবসার পরিবেশের যে একটা দাবি থাকে সেই জায়গায় কেমন নড়চড় হচ্ছে? ধন্যবাদ। এটা তো হচ্ছে কতগুলো জিনিস হচ্ছে আমাদের অলরেডি এক্সিস্টিং বিজনেস। আমি 3টা স্টেক হোল্ডার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে পিওর সরকার, একটা হচ্ছে ব্যবসায়ী, আর একটা হচ্ছে রেগুলেটরি বডি, যারা কোয়াজাই গভর্নমেন্ট বলা যায়। কিন্তু 15 বছরের যেটাই বলুন আপনি, যে কোনো শৈথিল্যের কারণে কিংবা অতিরিক্ত অনুগ্রহের কারণে একটা সেটেল অবস্থা দাঁড়িয়েছিল, ওরাই ব্যবসা পাবে, ওরা পাবে না, কিংবা আমাদের মতে চললে আইদার আওয়ার ওয়ে ওর হাইওয়ে। এই জিনিসগুলা তো একটা কমেছে, এটা ভালো দিক উনি যেটা বলেছেন। আরেকটা হচ্ছে হাউ ডু উই অ্যাডজাস্ট উইথ দ্য নিউ এনভায়রনমেন্ট। একদম ইদানিংকালে একটা বিদেশি বিনিয়োগ স্থানীয় ব্যবসায়ীদের কাছে হস্তান্তর হয়েছে। সেখানে আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকের আগে যেমন মানে শীর্ষ ব্যক্তির নির্দেশ ছাড়া চুলটিও নড়বে না, এখন উনি বিধান করে দিয়েছেন বাক শুড স্টপ উইথ দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টাল হেড। এটা এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারে, ডেপুটি গভর্নর হতে পারে। এই সরকারের আগে যে অ্যাপ্রুভালটা পেয়েছেন তারা অ্যাপ্রুভাল পেয়েছেন 1.5 মাস থেকে 3 মাসের মধ্যে, আমি অ্যাপ্রুভাল পেয়েছি 48 আওয়ার্সে। তেমনটা আমরা দেখেছি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও
খুব তড়িৎ কাজটা হয়ে গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে তড়িৎ কাজটা হয়ে গেছে। এটা আবার একটা কথা বলে আপনাকে, এটা বলে শেষ করছি আমি, যে প্রাইভেট সেক্টরের সমস্যাগুলো যত বেশি প্রাইভেট সেক্টরের এনগেজমেন্টে সমাধান করা সম্ভব, ততই আমাদের জন্য মঙ্গলজনক। আমি বলছি এই যে একটা প্রশ্ন আসলো যে ব্যবসার জগৎ, অর্থনীতির চাকা যদি বেগবান করতে হয়, তার কিছু ফ্যাক্টর হচ্ছে অর্থনীতির মধ্যে আছে বা ব্যবসার জগতের মধ্যে আছে। তো আপনার একটা সার্বিক মূল্যায়ন কি যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে ব্যবসায়ীদের সাথে একটা যে কথোপকথন, এঙ্গেজড হওয়ার বিষয়, এটা কি একটা যে সময়ের ব্যাপার, যে একটা উনি যেটা বললেন পরিবর্তন হয়েছে, এখনো বোঝার চেষ্টা হচ্ছে কোন দিকে কি করব, আপনার এই জায়গায় আপনার মূল্যায়নটা কি? অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় মামুন ভাই যেটা বলেছেন আমি এটার সমর্থন করি এবং সহমত পোষণ করি। ইদানিংকালে দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার বিরাতে প্রাইভেট সেক্টর থেকে লোক হায়ার করেছে। আমি দেখে খুব, যেটা 30 বছর থেকে চেষ্টা করছিলাম বলতে, যে আপনারা এখানে প্রফেশনাল লোকজন দেন, প্রফেশনাল যারা বিনিয়োগ বুঝবে, অর্থনীতি বুঝবে, মার্কেটিং বুঝবে। ঠিক পিওর গভর্নমেন্টের লোকেরা এসে এগুলো বুঝতে পারে না। আমি মনে করি এটা চমৎকারভাবেই ইতিবাচক দিকে যাচ্ছে। এবং আরও হলো যারা বিনিয়োগকারী, প্রধানত যেমন জাপানিরা সরকার কিছু পরামর্শ দিচ্ছে যে কোরিয়াতে, ভিয়েতনামে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায় কান্ট্রিগুলোতে কীরকম সংস্কার হয়েছিল। বাংলাদেশ সমস্যা হচ্ছে এতগুলো মিনিস্ট্রিগুলো মনে করে আমার কাছে না আসলে তো আমার কোনো ক্ষমতাই থাকলো না। অর্থাৎ অনেকগুলো মিনিস্ট্রি কিন্তু উন্নয়নের পথে একটা বাধা। সো এক ধরনের পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রাতিষ্ঠানিক অনেকগুলো বাধার যে জগৎ, সেটা হয়তো অত সহজে সরে যাবে না। আপনি যে ক্ষুদ্র উদ্যোক্তা, আপনাকে সুনির্দিষ্ট যদি প্রশ্ন করি, আপনার ব্যবসার, নিজের ব্যবসার জন্য এই মুহূর্তে যদি এটাকে আরও একটা অন্য স্তরে নিতে চান, প্রধান প্রয়োজন আপনারটা কি এবং সেটা কতটুকু আপনি মেটাতে পারবেন বলে আপনার আস্থা আছে? জিনিসটা হচ্ছে এসএমইরা কিন্তু তারা বেশিরভাগই হচ্ছে, এরা হলো স্টার্ট আপ অথবা নিজেরা স্ক্র্যাচ থেকে খুব সামান্য পুঁজি দিয়ে তারা শুরু করে। আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা খুব জান প্রাণ দিয়ে খাটি এবং আমরা একটা জায়গায় যখন রেখে নিয়ে যাই, তো এই স্কেলিং করার সময় সরকার যদি এগিয়ে আসে যে এই ব্যবসাটা আমরা দেখতে পাচ্ছি, এটার পটেনশিয়াল আছে, এটা একটা সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, এদের জন্য আমরা কিছু ক্লাস্টার পরিকল্পনা করি। এই ট্যাক্স ব্যারিয়ার নিয়ে তো আমরা এবং ডিউটি ব্যারিয়ার নিয়ে আমরা প্রচুর সাফার করি। আপনাদেরকে কোনো কি সম্মিলিত কণ্ঠস্বর প্রতিষ্ঠা পেয়েছে, বা যেটার মাধ্যমে আপনি যে সমস্যাগুলো কথা বললেন সেগুলো নিয়ে এগোনো যায়? গত বছর আমাদের যে একটা ইন্টারন্যাশনাল যে ট্রেড শো হয়, তো সেখানে আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয় ওনার একেবারে এটা গবেষণালব্ধ যে আমাদের যে লেদার সেক্টরের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে উনি ওনার যে প্রাইমারি স্পিচ ছিল, উদ্বোধনী স্পিচ ছিল, সেখানে উনি এই জিনিসগুলোকে ক্যাটাগরিক্যালি বলেছেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওখানে উপস্থিত ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রীও কিন্তু খুব, আমি দেখলাম যে উনি জানতেন যে প্রবলেমগুলো কোথায়। আপনি কি মনে করেন যে এই যে ব্যবসার জগৎ নিয়ে এই সংস্কার কমিশনগুলোর কার্যক্রম, উনি যে সমস্যাগুলো কথা বললেন, আপনারা যেগুলো বললেন, ব্যবসা বান্ধব নীতি জগৎ তৈরির যে একটা চ্যালেঞ্জ রয়ে গেছে, আমরা হয়তো গবেষণালব্ধ একটা পেপারও পড়ছি, ওনারা শুনে হয়তো নোটও নিচ্ছেন, কিন্তু শেষ দিকে হয়তো নড়াচড়া হচ্ছে না, কিছুই হচ্ছে না। সেটা তো একটা বাস্তব। কোনো সংস্কার কমিশনে কিন্তু ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, নারী উদ্যোক্তা বান্ধব কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, ওই ভিজিবিলিটি কিন্তু কোনো কমিশনের আছে বলে আমার মনে হয় না। এক, দুই হচ্ছে কোনো কমিশন নাইও। তৃতীয় হচ্ছে জিনিসটা হচ্ছে যে ব্যবসা কিন্তু আমাদের বাংলাদেশে এই সময় পরিক্রমায়, পথ পরিক্রমায় মোটামুটি প্রাইভেট সেক্টর লেড হয়ে গেছে। প্রাইভেট সেক্টর ইজ ইন দ্য ড্রাইভিং সিট নাও। 2007-08 যে উদ্যোগটি নেওয়া হয়েছিল শেষের দিকে, আপনার তো মনে আছে, রেগুলেটরি রিফর্মস কমিশন এবং বেটার বিজনেস ফোরাম। রেগুলেটরি রিফর্মস কমিশনে আমরা প্রচুর আইন কানুন দেখিয়েছিলাম প্রত্যেকটা সেক্টরের। মানে দুঃখজনক হলো সত্য, এটাকে আর গ্রহণ করা হয়নি এবং চালিয়ে যেতে দেওয়া হয়নি। রেগুলেটরি এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করা, কনজেনিয়াল বিজনেস এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করা কিংবা উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টি করা,
সেই লক্ষ্যে কিন্তু কোনো উদ্যোগ গৃহীত তার মানে হয়নি। হচ্ছে যে সংস্কার নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে সেখানে এই যে ব্যবসার কারণ এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক চাকাটা তো ঘোরাতে হবে। দুর্নীতির দৃশ্যমান জায়গাগুলোতে তো হাত দেওয়া হয়েছে, এটা সুস্পষ্ট। তো আমরা আশা করব যে এখানে সেই উদ্যোগী মানসিকতার উপর আমরা ভরসা রাখি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার তারাও আরেকটু সচেতন হোক যে এই জায়গায়, এই যে অর্থনীতির জায়গায় তাদের মনোযোগটা আরো বেশি বাড়াতে হবে। এবং একই সাথে আমি বলবো যে ব্যবসায়ী মহলেরও শুধু নিজের ব্যবসার জন্য দায়িত্ব নয়, সেক্টরের ওভারঅল একটা ইমেজের জন্য এই জায়গায়ও আরো বেশি উদ্যোগ নেওয়া দরকার। এবং তার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারছি যে এগুলো একটা ট্রানজিশন সময়, রাতারাতি কোনো ফলাফল আমরা হয়তো এখানে এক্সপেক্ট করছি না, কিন্তু যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটার জন্য কিন্তু এটা অটোমেটিক্যালি হবে না। সো পরিবর্তনের পথ ব্যবসার জন্য সেইভাবে হোক, আপহিল নয়, উপর দিকে উঠা নয়, ঠেলা নয়, বাট যাতে করে দ্রুত সমান্তরাল পথে এগোতে পারে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আলোচনা অব্যাহত থাকা দরকার, বিশেষ করে ব্যবসায়ী মহলকে আপনার আরও দৃশ্যমান হওয়া দরকার আলোচনার মধ্যে, এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও এই জায়গায় আরও পদক্ষেপ নেওয়ার বিষয় আছে, বিশেষ করে যোগাযোগ, কথাবার্তা, তাদের সাথে এঙ্গেজড হওয়া ব্যবসায়ী মহলের সাথে, সেটা সর্বস্তরে, শুধুমাত্র বড় ব্যবসায়ীদের নয়, ক্ষুদ্র মাঝারি যারা, তরুণ যারা, তাদের সাথেও যেন সম্পৃক্ত হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনার এই পর্ব এখানে শেষ করছি। ধরে নাও আমরা 2-3 দিনের জন্য বাইরে বেড়াতে গেলাম, তখন পানির পাইপ ফেটে গেল আর সব পানি দেয়ালে এসে পড়তে থাকলো। যখন আমরা ফিরে আসবো তখন না ম্যাডাম, তখনও হবে না। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। গেল কই? সুপার হিট। সুপার কিড প্লাস সুপার কিড, বাড়ির দেয়ালে যেন সুপার হিট। মসৃণ টেক্সচার একদম ফিট, সুপার কিড প্লাস মানে সুপার হিট। দেয়াল ফেসিং এর এলিগেন্ট লুক, দেয়ালে সুপার কিড প্লাস হোক। বাড়ি নির্মাণে কিসের টেনশন, সুপার কিড প্লাসে সব সলিউশন। সুপার কিড প্লাস সুপার কিড, বাড়ির দেয়ালে যেন সুপার হিট। সুপার কিড প্লাস সুপার কিড। বাংলাদেশের 1 নম্বর ফেয়ারফেস সিমেন্ট সুপারক্রিট প্লাস, যা আপনার বাড়িকে দেয় আভিজাত্য এবং নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। শুনো, যেমন সিনেমার ক্লাইম্যাক্স সিনে দেখা যায় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন আরে না ম্যাডাম, কিছুই হবে না। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। ব্যবসার পরিবেশ সংক্রান্ত এই পর্বের আলোচনায় আমরা নতুন একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে জনমনে একটি বড় প্রশ্ন আছে, রাজনীতি এবং ব্যবসার মধ্যে সম্পর্কটা কি? ব্যবসায়ীরা যখন সংসদে প্রবেশ করেন, তারা কি তাদের ব্যক্তি স্বার্থটাই নিয়ে বেশি চিন্তিত থাকেন, নাকি সার্বিকভাবে ব্যবসার পরিবেশ উন্নত করে বাংলাদেশের অর্থনীতিকে আরও বেগবান করার চিন্তার মধ্যে থাকেন? রাজনীতিবিদ হওয়ার জন্য ব্যবসায়ীরা কতটুকু আগ্রহী থাকেন, কতটুকু যোগ্য, কতটুকু তাদের আসলে রাজনীতির জগতে আসা উচিত? এই প্রশ্নগুলো কিন্তু জনমনে ঘুরপাক খায়। সাম্প্রতিক সময়ে আরও অনেক বেশি এই পার্টিকুলার প্রশ্নটা চারিদিকে আমরা শুনতে পাই। এই বিষয়ে আমরা আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যানেল এখানে উপস্থিত আছেন। আমার বাঁয়ে আছেন আমির খসরু চৌধুরী, উনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য। উনি একজন খুবই প্রখ্যাত রাজনীতিবিদ এবং খুবই সফল একজন ব্যবসায়ীও বটে। তার পাশে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, উনি শুধুই রাজনীতিবিদ, ব্যবসায়ী নন আমার জানা মতে। আর ডান পাশে আছেন একজন ব্যবসায়ী, উনি রাজনীতির সাথে সরাসরি নয়, কিন্তু তবে একটা
রাজনৈতিক ধরনের একটা দায়িত্বে ছিলেন, যে একটা অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন বিকেএমইর প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। আমি আমির খসরু চৌধুরী সাহেবের সাথেই শুরু করতে চাই। এই বিষয়টা, এই যে জনমনে যে একটা পারসেপশন, এটা কতটুকু ঠিক সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আপনি কিভাবে দেখেন জিনিসটাকে? এই প্রশ্নটা উঠলো কেন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যে কোনো দেশের রাজনৈতিক অঙ্গনে যদি এই প্রশ্নটা উঠে, অবভিয়াসলি এটা ধরে নিতে হবে এখানে কোনো সমস্যা আছে, এবং সমস্যা তো আছে বটেই, নিঃসন্দেহে। এখন এমন একটা অবস্থায় দেশ পৌঁছেছে, ব্যবসায়ীদেরকে সন্দেহের চোখে দেখে এবং ব্যবসায়ীদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। ব্যবসায়ীরা ব্যবসা করবে, রাজনীতিতে রাজনীতি করবে, আবার ব্যবসায়ীদের রাজনীতিতে অংশগ্রহণ করবে কি পারবে না, এই প্রশ্নটা উঠাও তো অ্যাকচুয়ালি আমি মনে করি খুব একটা যুক্তিযুক্ত ব্যাপার। কারণ রাজনীতির কতগুলো নিয়ম কানুন আছে, ব্যবসার কিন্তু নিয়ম কানুন আছে। ব্যবসার যে নীতিমালা, সেটা প্রত্যেক দেশে সেই নীতিমালাটা হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, যেখানে ফেয়ার ট্রেডিংয়ের ব্যাপার থাকে। সেখানে কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো গোষ্ঠীকে আপনি সাপোর্ট দিয়ে ব্যবসা করার জন্য বিষয়টা সেটা থাকার কথা নয়। এবং দেশের ইনস্টিটিউশন যেগুলো আছে ব্যবসাকে সাপোর্ট দেয়, সেগুলো একটু লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতে সবাইকে, যারা এগিয়ে আসতে চায়, যাদের সম্ভাবনা যেখানে, যার সৃজনশীলতা যেখানে আছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার কথা। এই বিষয়গুলো সব বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়ীরা রাজনীতিবিদ হচ্ছে, রাজনীতিবিদরা ব্যবসায়ী হচ্ছে, এরকমও তো কথা আছে। আপনি সবারই অধিকার আছে রাজনীতিতে আসার, কিন্তু এই প্রেক্ষাপটে যে প্রশ্নটা আসছে, এটা প্রশ্নটা সঠিকভাবে এসছে, এটার সমাধান আমাদেরকে করতে হবে। আপনি সঠিক বলেছেন যে রাজনীতিতে আসার তো সবারই অধিকার আছে, এবং এই যে রাজনীতি কি উদ্দেশ্যে করা উচিত, আমাদের মনে ওই জায়গায় আমাদের ফেরা দরকার, তাই না? তো আমি ফজলুল হক আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি তো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনার ডিল করতে হয় সরকারের সাথে। এই বিষয়ে আপনি কিভাবে জিনিসটা দেখেন? অ্যাকচুয়ালি রাজনীতিতে আসার ক্ষেত্রে কারোরই কোনো বাধা নিষেধ নাই। এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে প্র্যাকটিস হচ্ছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু। ব্যবসায়ীদের দুর্ভাগ্য হচ্ছে যে বদনামটা ব্যবসায়ীদের ঘাড়ে হয়তো আমার মনে হয় যে তুলনামূলকভাবে অনেক বেশি চলে গেছে। যেই ব্যবসায়ী গ্রুপেরকে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি লুটপাট করেছে, এবং উনি একাই যত লুটপাট করেছেন, বাকি সবাই মিলে তত লুটপাট করেছেন কিনা সেটা সন্দেহের বিষয় আছে। উনি কিন্তু আমার জানা মতে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না সরাসরি, কোনো পদবি। আমি এসআলম গ্রুপ নামে যদি সরাসরি বলি, আমলাদেরও অংশগ্রহণ কিন্তু কোনো অংশে কম না। এবং আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ওনার তথ্য অনুযায়ী কানাডায় যে বেগম পাড়ায় যত বাড়ি হয়েছে, বেশিরভাগ আমলাদের করা। পুলিশ কর্মকর্তাদের ব্যাপারটা ওপেন সিক্রেট, আমরা কয়েকজনের নাম জানি। সো মূল বিষয়টা হচ্ছে সিস্টেমে একটা বড় ধরনের গলদ হয়ে গেছে। ওই গলদটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আপনি ব্যবসায়ী, আমলা, পুলিশ এইভাবে সিঙ্গেল আউট করার চাইতে সিস্টেমটা ঠিক করলে তখন আমার মনে হয় যে সবাই ওই অনেকে যারা সুযোগের অভাবে সৎ লোক আছে, তো ওই গ্রুপটা ছাড়া বাকি সবাই যারা সুযোগ পেলেই অসৎ হয়ে যাচ্ছে, ওই ব্যাপারটা যতক্ষণ বন্ধ করতে না পারছি, ততক্ষণ মনে হয় যে এই বিষয়টা নিয়ে ঠিক সুষ্ঠু বিচার হবে না। মোজাহিদুল ইসলাম সেলিম, আপনি তো দীর্ঘদিন বামপন্থী রাজনীতি করেছেন, এখনো করছেন, আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা অতি সম্প্রতি একটা গণ অভ্যুত্থানের পটভূমিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য মিলিত হয়েছে। এটা সাধারণভাবে সব কিছু আমরা আলোচনা করে ফেলছি না, একটা নির্দিষ্ট বিষয় এখানে চিহ্নিত করা হয়েছে, রাজনীতি এবং ব্যবসা। আমাদের মনে রাখতে হবে, ইতিহাস থেকে আমি এই শিক্ষা নিতে বলবো সবাইকে, যে রাজনীতি আসলে হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। রাজনীতিকে অর্থ দ্বারা প্রভাবিত করার ব্যাপারটা একেবারে নূতন কিছু না, ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তান আমলেও ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ছিল। তখন কিভাবে হতো? ব্যবসায়ীদের কাছে শরণাপন্ন হতো রাজনীতিবিদরা, চাঁদা টাদা দিত, এবং কে কত চাঁদা দিচ্ছে সেইটা দ্বারা প্রভাব সৃষ্টি করত। ব্যবসায়ীরা মনে করতো যে আমি হাতে রাখলাম টাকা দিয়ে, আর রাজনীতিবিদরা মনে করতো যে এইখানে একটা সংযোগ আমরা স্থাপন করলাম। পরবর্তীকালে রাজনীতিবিদরা ভাবলো যে অন্যের কাছে চাঁদা নিব কেন, আমি নিজেই ব্যবসা করা শুরু করি। আর ব্যবসায়ীরা কেউ কেউ রাজনীতিবিদের ব্যাপারে কেউ তারা ভাবলো
আমি ভায়া মিডিয়া চাঁদা দিয়ে রাজনীতিকে প্রভাবিত করব না, আমি সরাসরি রাজনীতিতে ঢুকে যাব। এবং এইটার ফলে নমিনেশন বাণিজ্য, পদ বাণিজ্য বলে শেষ করা যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই জিনিসগুলো হচ্ছে। সুতরাং আমি এইটার ভেতরে রাজনীতিবিদরা দায়ী, ব্যবসায়ীরা দায়ী, আমলারা দায়ী, আমি তো মনে করি একটা নেক্সাস হয়ে গেছে। তিনজনের বক্তব্যে আসলে মূল কথাটা উঠে আসছে, মানে পরিবর্তনটা দরকার। আমরা তো চিহ্নিত করেছি, সার্বিকভাবে লেভেল প্লেইং ফিল্ড করছি না, পুরো নীতি জগৎকে কম্প্রোমাইজ কলুষিত করে ফেলছি, এবং এটা কিন্তু সেই অর্থে অর্থনীতিকেও বেগবান করতে ব্যর্থ হচ্ছে। এইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আলোচনাটা কেমন জোরালোভাবে হচ্ছে, এই যে পার্টিকুলার সমস্যা আমরা চিহ্নিত করলাম, আপনারাই করলেন, এটা সমাধানের জন্য আপনারা কেমন চিন্তা করছেন সুনির্দিষ্টভাবে? রাজনীতিতে যখন আপনার জবাবদিহিতা, দায়বদ্ধতা, এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনার দলের মধ্যে থাকতে হবে, সরকারের মধ্যেও থাকতে হবে। এবং এটার জন্য যে আমাদের যে সংস্কারগুলো দরকার, আমাদের 31 দফা 31 পয়েন্ট যে সংস্কারগুলো আমরা দিয়েছি, এর মধ্যে আছে এগুলো। যে অ্যাপয়েন্টমেন্টগুলো যখন হবে তখনই আপনার এটাকে একটা স্বচ্ছতার মাধ্যমে, ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনাকে দিতে হবে। আপনি যদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ধরেন ফর এক্সাম্পল, গুরুত্বপূর্ণ একটা জায়গা। এসইসির চেয়ারম্যান গুরুত্বপূর্ণ জায়গা। আমি বিজনেস ওয়ার্ল্ডের কথা বলতেছি। বিজনেস রিলেটেড, ট্রেড রিলেটেড, ইনভেস্টমেন্ট রিলেটেড যে জায়গাগুলো আছে, ব্যবসা, বিডা, এগুলো গুরুত্বপূর্ণ জায়গা। আমরা বলেছি এগুলোতে একটা পাবলিক হিয়ারিং হওয়া দরকার পার্লামেন্টারি কমিটিতে। পার্লামেন্টে যেভাবে আপনার সিনেট হিয়ারিং হয়ে থাকে, কংগ্রেসুয়াল হিয়ারিং হয়ে থাকে, ওয়াই নট? আপনি যে নীতিমালাগুলি যে প্রয়োগ করবেন, এটা পার্টিসিপেটরি হইতে হবে। এটা আপনি শুধু ব্যবসায়ীদের দিলে তো হবে না, আপনি কনজিউমারদের এখানে একটা ইন্টারেস্ট আছে, এখানে অন্যান্য স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট আছে। আপনাকে সব স্টেক হোল্ডারদেরকে অনবোর্ড আনতে হবে নীতিমালা প্রণয়নে, এবং ইট শুড অলসো বি ট্রান্সপারেন্ট। যে ইভেন মিনিস্ট্রিতে ওয়াচডগ বলতে কিছু নাই, কিন্তু আপনার তো একটা গভর্নেন্সের পক্ষ থেকে থাকবে, একটা হচ্ছে কনজিউমারের পক্ষ থাকতে হবে। দেয়ার শুড বি এ ম্যাচ, দুইটার মধ্যে কোথায় ডিফারেন্সগুলো হচ্ছে, এই বিষয়গুলো তো আমরা করতে পারি না। উই হ্যাভ টু ডু দিস। শুধু প্রতিষ্ঠান করলে হবে না, সুশাসনের সংস্কৃতি থাকতে হবে। কিন্তু একটা পয়েন্ট আপনি খুবই গুরুত্বপূর্ণ বলছেন, এটা মনে হয় বাংলাদেশে এ পর্যন্ত আলোচিত ওইভাবে হয়নি। এই যে কি ইকোনমিক বডিজের অ্যাপয়েন্টমেন্টসে যদি একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ডেভেলপ করা যায়, সেটা কিন্তু এক ধরনের একটা ডিপার্চার হবে, বাংলাদেশের জন্য নতুন হচ্ছে না। ফজলুল সাহেব, আপনার থেকে একটা ভিন্ন একটা প্রশ্ন করতে চাচ্ছি। ব্যবসায়ী মহলও তো শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, যেমন আপনাদের অ্যাসোসিয়েশন আছে, অ্যাপেক্স বডিজ আছে, ট্রেড বডিজগুলো, তাদেরও কিন্তু এই যে আমরা যে পরিবর্তনগুলোর কথা বলছি, সেগুলো আনার জন্য একটা জোরালো ভয়েস থাকা দরকার। আমরা সাম্প্রতিক সময় দেখছি সেগুলো অনুপস্থিত হয়ে গেছে। এটা আসলে পুরো সিস্টেম যখন পতন হয়, ব্যবসায়িক ট্রেড বডিদের বাইরে না, পুরো সিস্টেমের একটা বড় অংশ। গভর্নমেন্ট হয়তো সবসময় চাইবেই যে ঠিক আছে ট্রেড বডিগুলো তার পক্ষে থাকুক, বড় বড় অর্গানগুলো তার পক্ষে থাকুক, যে কোনো পলিটিক্যাল পার্টি এটা চাইবে, এবং চাওয়াটা কোনো অন্যায় না। কিন্তু ট্রেড বডিগুলো গত দিনগুলিতে আমরা দেখেছি কে কত বেশি গভর্নমেন্টের কাছাকাছি যেতে পারে, এটা একটা অসুস্থ প্রতিযোগিতা, এবং ওপেন, এবং এটা ওপেনই ছিল। যারা ট্রেড বডির লিডার হয়েছে আপনি বিগত দিনগুলিতে দেখেন, প্রত্যেকেরই এই মানে ট্রেডের, তার যে নিজ নিজ ট্রেডের যেই স্বার্থ, সেই স্বার্থের বাইরে তার একটা আলাদা এজেন্ডা আছে। এবং আবার এই ট্রেড বডির নেতারা আবার ওই ভোল্ট পাল্টানোরও চেষ্টা করে, যে যখন সরকার পরিবর্তন হয় তখন সরকার পরিবর্তনের সঙ্গে সে তাড়াতাড়ি আবার ভোল্ট পাল্টে আবার নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে হবে। এগুলো আমরা দেখছি। পরিপূর্ণ দুইটা জিনিস বলতে চাই, একটা হচ্ছে যে পুরো এই ব্যবসায়ী মানে এই সংগঠনের নেতৃত্বটা আমূল একটা পরিবর্তন দরকার, এবং যারা দীর্ঘদিন এই হালুয়া রুটি ভাগ খেয়েছেন এবং অর্থনীতির 12টা বাজিয়েছেন, সাধারণ ব্যবসায়ীদের ন্যায্য কথাটা বলেন নাই, তারা যাতে অন্তত আগামীতে নেতৃত্বে না আসতে পারেন আবার কোনো রকম ছলে বলে, সেই বিষয়টা নিশ্চিত করা দরকার। এবং আগামীতে যারা রাজনীতিতে যারা সরকার গঠন করবেন, তারাও যেন তাদের এই দরজাটা এরকম ওপেন না করে দেন, তারা যেন একটু সতর্ক থাকেন যে এরকম অসৎ ধান্দাবাজ ব্যবসায়ী নেতৃবৃন্দদেরকে আমরা কোনো রকম লাই দেব না। আলটিমেটলি কিন্তু এটা কিন্তু সরকারের উপরে গিয়েও পড়ে। তো খসরু ভাই কিন্তু আরেকটা বিষয় উত্থাপন করেছেন, যেটা আপনাদের জন্য হয়তো প্রযোজ্য, যে রাজনীতি আপনারা করছেন, এই কনজিউমারদেরকে সংগঠিত করার বিষয়টা, এটা কি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা হিসেবে আছে? এই প্রসঙ্গে আমি খালি বলতে চাই যে আমাদের মনে রাখতে হবে
গোড়ার প্রবলেম হলো বাজার মৌলবাদ, মার্কেট ফান্ডামেন্টালিজম। মার্কেট উইল সলভ অল দ্য কোশ্চেন। গ্রামে বেগুন বিক্রি হয় 6 টাকায়, শহরে আমরা কিনি 60 টাকায়। হাউ উইল ইউ সলভ দিস প্রবলেম? তা আমরা সলিউশনটা দেখে দিচ্ছি যে ওখানে উৎপাদকের সমবায় করো আর এখানে ক্রেতার সমবায় করো, এবং দুই সমবায়ের ভিতরে ডাইরেক্ট মার্কেটিং করো। তবে আপনি একটা সঠিক কথা বলেছেন যে আমরা যখন ব্যক্তিখাত নিয়ে আলোচনা করি শুধুমাত্র কিছু বৃহৎ ব্যবসায়ীর চিন্তা করি, আসলে ব্যক্তিখাত আরো বিস্তৃত। কৃষিখাত তো সবচেয়ে বড় কৃষিখাত, ক্ষুদ্র মাঝারি বড় প্রত্যেকেরই প্রয়োজন আছে, কারণ আমরা তো চাই যে আমাদের সেই অর্থে বিশ্ব অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে সেই ধরনের প্রতিষ্ঠানও তো আমাদের দরকার, তাই না? এবং ওই পর্যায়ে আমাদের যাওয়া দরকার। তো আমরা আলোচনার শেষে এসছি, মনে হয় আমাদের আপনার যদি কোনো এক বাক্যে যদি শেষ একটা কোনো মেসেজ থাকে, এই যে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে আমরা আছি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন এবং রাজনৈতিক গণতন্ত্রায়ন দুইটারই প্রচণ্ড প্রয়োজন আছে। সেখানে আপনার কোনো যদি দুইটার বেলায় আপনার মনোজগতে পরিবর্তন আনতে হবে। আপনি যত সংস্কার করেন, যত কিছু গণতন্ত্রায়ন করতে গেলেও তো আপনার মনোজগতের পরিবর্তন আনতে হবে। সেটাই আমি মনে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো সমাপনী? আমার সমাপনী একটি, আমি ওই জবাবদিহিতাটা একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহিতাটা মানে নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা যেন সেন্ট্রালাইজ না হয়ে যায়, যেটা আমরা গত 15 বছর দেখেছি যে জবাবদিহিতা মানে একজনের কাছে জবাবদিহিতা, আর কোথাও পুরো মাঠে আর কোথাও কোনো জবাবদিহিতার কোনো ব্যাপার ছিল না। জবাবদিহিতা প্রতিটা স্তরে থাকতে হবে। সেলিম ভাই, আপনার সমাপনী এক বাক্যে যদি কিছু? আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আশাবাদী সেই গণজাগরণই একমাত্র এনশিওর করতে পারে যে একটা সৎ কালচার আমরা যেটার কথা বলা হচ্ছে। সুতরাং এইটাকে কোনোদিন ছোট করে দেখা উচিত না। আমি বারবার বলি, এখানেও বলতে চাই, জমি বর্গা দেওয়া যায়, পাবলিককে এটা বুঝাইতে হবে, কিন্তু স্বার্থ কোনোদিন বর্গা দেওয়া যায় না। চমৎকার ভাবে বলেছেন, তিনজনই আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তো একটা নতুন, সেই আপনি যেটা বললেন, নতুন সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু সঠিক পদক্ষেপগুলো যদি না নিই এবং বিশেষ করে মনোজগতের পরিবর্তনটা যদি না করি এবং জবাবদিহিতার জায়গাগুলো যদি শক্তিশালী করতে না পারি, তাহলে কিন্তু সম্ভাবনাটাকে কাজে লাগানো হবে না শেষ পর্যন্ত। এবং এইখানে আমাদের আসলে বিফল হওয়ার কোনো অবকাশ নেই, সম্ভাবনাটা কাজে লাগাতে হবে। আমাদের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুবই ফলপ্রসূ একটা আলোচনা করেছি, শুধু নয়, এই আলোচনাটা আসলে প্রতিটি জায়গায় হওয়া দরকার। আমাদের এই আলোচনা পর্ব, ব্যবসার পরিবেশ নিয়ে যে আলোচনা পর্ব, এখানে শেষ করছি। আমাদের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ব্যবসার পরিবেশ এখন কেমন? অতিথিদের নানামুখী আলোচনা, আমরা সাধারণ উদ্যোক্তাদের, মাঠের ব্যবসা যারা করছেন তাদের কথাবার্তা শুনে মোটা দাগে এক বাক্যে বলা যায় যে বাংলাদেশে এই মুহূর্তে অর্থনীতিতে উদ্যোগী শক্তি, উদ্যমী শক্তি এবং লুটপাটের শক্তি মুখোমুখি অবস্থান করছে। গত 15 বছরে শুধুমাত্র রাজনীতির গণতন্ত্রায়ন যে চলে গেছিল তা নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও অনুপস্থিত হয়ে গেছিল। এই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত হতে হলে আমাদেরকে অর্থনীতির সার্বিক পরিচালনায় জবাবদিহিতা প্রতিটা স্তরে নিশ্চিত করা জরুরি, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে। আমাদের নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলোর কর্ণধার যারা হবেন তাদের নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হওয়াটা খুব প্রয়োজন। শুধুমাত্র বৃহৎ ব্যবসায়ী নয়, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, কৃষিখাত, তারাও কিন্তু ব্যক্তিখাতের একটা বিশাল অংশ। সবচেয়ে বড় দরকার যে আমাদের মনোজগতের একটা পরিবর্তন দরকার, নিয়তের পরিবর্তন দরকার। কাগজে কলমে অনেক কিছু হয়, কিন্তু আমরা দেখেছি কাগজে পর্যায়ে এই উদ্যোগগুলো যেন সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের অর্থনীতির চাকাকে বেগবান করা দরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য, সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে কল্যাণ নিয়ে আসার জন্য। এই জন্য ব্যবসায়ী মহল, রাজনৈতিক মহল, রাষ্ট্র পরিচালনায় যারা আছেন এবং সাধারণ পাবলিক সবাই মিলে আমরা সচেষ্ট হব।
তাহলেই আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সেটা নিশ্চিত হবে।